একটা খুব সোজা প্রশ্ন, তুমি কি কখনো শুনেছো বিটকয়েনে ইনভেস্ট করে রাতারাতি লোকে কোটিপতি হয়ে গেছে? এবং তার ঠিক পরেই আবার শুনেছো যে বিটকয়েন একটা স্ক্যাম। তাহলে বিটকয়েন জিনিসটা আসলে কি? এটা কি কোটিপতি হওয়ার একটা শর্টকাট টেকনিক, নাকি একটা বড় ফাঁক? আজকের ভিডিওতে আমরা সব জানবো। বিটকয়েন আসলো কোত্থেকে, বিটকয়েন কিভাবে কিনে কি আমরা বড় লোক হয়ে যেতে পারবো, নাকি এই সুযোগ আর আছে নাকি, আর বিটকয়েন কি একটা সত্যি রিলায়েবল একটা ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে আমরা কিভাবে ইনভেস্ট করে ধনী হয়ে যেতে পারবো। তাহলে চলো সময় নষ্ট না করে ঢুকে পড়ি এই রহস্যময় জগতে। চ্যাপ্টার 1, বিটকয়েন বিষয়টা কি? বিটকয়েন হলো প্রথম ক্রিপ্টোকারেন্সি। এর মানে হলো এক ধরনের ডিজিটাল টাকা, কিন্তু এই টাকার কোনো নোট নেই, কয়েন নেই, এমনকি কোনো ব্যাংকও নেই। তাই তুমি এটিকে ছুতেও পারবে না আর বসার কাজে ব্যবহারও করতে পারবে না। তুমি জাস্ট এটাকে দেখতে পাবে। বিটকয়েন একা একা চলতে পারে, আর এর মস্তিষ্ক হলো এক ধরনের অসাধারণ টেকনোলজি, ব্লকচেন নিয়ে এখন এই ভিডিওতে বলবো না, কমেন্টে জানালে পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তো শুনতে একটু জটিল লাগছে তাই না? দাঁড়াও, চিন্তা করবে না, সহজভাবে বলছি। ধরো তুমি তোমার বন্ধুকে 100 টাকা পাঠাতে চাও, তাহলে তোমাকে এরকম ধরনের ফিজিক্যাল টাকা ব্যবহার করতে হবে, না হলে গুগল পে, ফোন পে, পেটিএম, অ্যামাজন পে, এই ধরনের কিছু ইউপিআই অ্যাপ আছে, সেইগুলোকে ইউজ করতে হবে। বা বিদেশ থেকে টাকা সেন্ড করা বা রিসিভ করার ক্ষেত্রে পেপালের মতন কোম্পানির সাহায্য নিতে হবে। তো এই পেপাল বা ইউপিআই সিস্টেমকে কন্ট্রোল করছে ব্যাংক, আর ব্যাংকগুলোকে কন্ট্রোল করছে আরবিআই বা দেশের শীর্ষ ব্যাংক, আর দেশের শীর্ষ ব্যাংকে কন্ট্রোল করছে দেশের সরকার। ইভেন তুমি কি খেয়াল করে দেখেছো, এই ফিজিক্যাল টাকার মধ্যেও আরবিআই গভর্নরের সিগনেচার থাকে, এবং এখানে লেখা থাকে, मैं धारक को 100 रुपया আদা करने का वचन देता हूँ, आई प्रॉमिस टू पे द बियर द साम ऑफ 100 रुपीस। বাংলায় বলতে গেলে আমি বাহককে 100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তো এখন এই টাকার ওপর সমস্ত কন্ট্রোল সরকারের ওপর, মানে সেন্ট্রালাইজ কন্ট্রোল, বা যে কোনো একজনের উপরে কন্ট্রোল রয়েছে। তো এখন এই সরকার বেশি টাকা ছাপিয়ে ইনফ্লেশন বাড়িয়ে দিতে পারে, বা পুরনো টাকাকে এডিট করে নতুন টাকা আনতে পারে। যেমন আমরা 500 টাকা পুরনো নোটও দেখেছি এবং নতুন নোটও দেখছি, আবার 2000 টাকার নোট আসতেও দেখলাম এবং যেতেও দেখলাম। কিন্তু এদিকে বিটকয়েনের কোনো ব্যাংক নেই এবং এককভাবে কারোর কাছে কন্ট্রোল নেই, মানে ডিসেন্ট্রালাইজ। এখন এই বিটকয়েনকে চেঞ্জ করা বা নতুন বিটকয়েন আনা যাবে না। বিটকয়েন পুরোপুরি ওপেন সোর্স, এখানে তুমি সরাসরি লেনদেন করতে পারবে। এটা হলো পেয়ার টু পেয়ার ট্রানজাকশন। সাউন্ড কুল, রাইট? তাহলে কি বিটকয়েনে সবাই ধনী হবে? আরে বাবা, 1 মিনিট অপেক্ষা করো, ভিডিওটি পুরোপুরি দেখো, কারণ সামনে এমন কিছু জানতে চলেছো যেটা তোমার ধারণা পুরোপুরি বদলে দেবে। এটা তো সোজাও নয়। চ্যাপ্টার 2, হিস্টোরি অফ বিটকয়েন। সাল 2008-এ ইকোনমিক ক্রাইসিসের পর বিটকয়েনের প্রথম যাত্রা শুরু হয়। এক রহস্যময় ব্যক্তি বা দল, সাতোশি নাকামোটো নামে, 31 অক্টোবর 2008 সালে বিটকয়েনের প্রথম হোয়াইট পেপার পাবলিক করে। এই 9 পাতার হোয়াইট পেপারে বলা হয়েছে কিভাবে আমরা ব্যাংকের উপর নির্ভর না করে লেনদেন করতে পারি। এই হোয়াইট পেপারে হেডলাইন হলো বিটকয়েন দ্য পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। 3 জানুয়ারি 2009 সালে প্রথম বিটকয়েন মাইনিং করা হয়। কিন্তু মজার ব্যাপার জানো, এই লোকটা 22 মে 2010 সালে 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টো বড় বড় পিৎজা কিনে খেয়ে নিয়েছিল। এখন তার মূল্য কত জানো? এই এত বড় একটা নাম্বার। তাই ক্রিপ্টোকারেন্সির এই দুনিয়াতে 22 মেকে বিশ্ব পিৎজা দিবস হিসাবে পালন করা হয়। এটি একটি মজার ব্যাপার হলেও এই লোকটি প্রথম এই পিৎজা কিনেই বিটকয়েন দিয়ে বাস্তব বিশ্বে কোনো জিনিস কিনেছিল। কি বলছো, লোকটা পিৎজা কিনে ভুল করেছিল? একদমই ঠিক তাই। কিন্তু বিটকয়েন তখন ছিল একটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে। তাহলে বিটকয়েন কি একটা লাকি লটারির মতো, নাকি এর পেছনে আছে একটা গোপন রহস্য? আমাদের পরবর্তী সেকশনে সেটাই জানবো। তার আগে ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ ভবিষ্যতে আরো মজার ভিডিও আসতে চলেছে। চ্যাপ্টার 3, কেন বিটকয়েন মূল্যবান? বিটকয়েন কেন এত মূল্যবান, এটা জানতে গেলে আমাদের টাকা বিষয়টা কি এটা আমাদেরকে আগে জানতে হবে। তবে জটিল ফাইন্যান্সিয়াল ব্যাপারে আলোচনায় আমরা ঢুকবো না, নো টেনশন। টাকা জিনিসটা এমন যেটা সবাই বিশ্বাস করে যে এটার একটা ভ্যালু আছে। এই জন্যই তুমি যদি কাউকে টাকা দাও, তাহলে তোমাকে সেই জিনিসটা সে দিয়ে দেবে যেটা তোমার দরকার। সহজভাবে বলতে গেলে, ধরো তুমি মুদিখানার দোকানে গিয়ে তুমি বললে 1 কেজি চিনি দিতে, এবং মুদিখানার দোকানদার তোমাকে 1 কেজি চিনি দিল এবং তার বদলে তুমি তাকে 50 টাকা দিল। কারণ মুদিখানার দোকানদারও জানে এই 50 টাকার একটা ভ্যালু আছে, এবং তুমিও জানো যে 1 কেজি চিনিটারও একটা ভ্যালু আছে। ভ্যালু আদান প্রদানের ব্যাপারটা বোঝা খুব জরুরি, এতে আমাদের পুরো বিষয়টা সহজ হয়ে উঠবে। অনেক আগের দিনেও এই ধরনের ভ্যালু এক্সচেঞ্জ করা হতো। সাধারণভাবে বলতে গেলে, ধরো তোমার কাছে 5টা কলা আছে এবং আমার কাছে 5টা আলু আছে। আমার যদি 5টা কলার দরকার পড়ে, তখন আমি তোমার কাছে গেলাম এবং তোমার কাছ থেকে 5টা কলা নিলাম এবং আমার কাছে 5টা আলু তোমাকে দিয়ে দিলাম। সেম একই লজিক, তোমার যখন আলুর দরকার পড়বে, তুমি আমার কাছে 5টা কলা নিয়ে আসবে, আমি সেই 5টা কলা গ্রহণ করলাম এবং 5টা আলু তোমাকে দিয়ে দিলাম।
এরকম ভাবে বেশ চলছিল। কিন্তু এই যেই সিস্টেমটা, এই সিস্টেমের একটা সমস্যা ছিল। ধরো তোমার কাছে একটা গরু আছে এবং আমার কাছে একটা কুকুর আছে, এরপর আমার একটা গরুর দরকার পড়লো, তখন আমি তোমার কাছে গেলাম, তো তোমাকে আমি আমার কুকুরটা দিলাম এবং তুমি আমাকে গরুটা দিয়ে দিলে। এখানে তো আমি গরুটা নিয়ে আমি দুধ পাবো, কিন্তু তুমি এই কুকুরটা নিয়ে কি করবে? এই সমস্যাগুলো মেটানোর জন্য তখনকার দিনে বুদ্ধিজীবীরা বেশ এক জায়গায় বসে এবং তারা ডিসাইড করে যে এই কড়ি বা ঝিনুক এই ধরনের কোনো জিনিস দিয়ে তারা ওই ভ্যালু এক্সচেঞ্জের মাধ্যমটা করবে। মানে ধরো তুমি মুদিখানা দোকানে গেলে এবং বললে যে 1 কেজি চাল দেওয়ার জন্য, সে তোমাকে 1 কেজি চাল দিল এবং তার বিনিময়ে তুমি 3টে বা 4টে কড়ি বা ঝিনুক এসব দিয়ে দিলে। তো এখানে কিন্তু ওই একই সিস্টেম, ওই ভ্যালু আদান প্রদানের ব্যাপারটা এই কড়ি বা ঝিনুক দিয়ে প্রথমে শুরু হয়েছিল। তো এই যে সিস্টেমটা, এটা বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পরেই দেখা দিতে শুরু করে যে এই সিস্টেমের একটা বড় সমস্যা। কারণ ধরো কড়ি বা ঝিনুক এই ধরনের জিনিসগুলো নদী বা সমুদ্রের ধারে কিন্তু পাওয়া যায়। তখন সব মানুষ কি করতো না, সমুদ্রের ধারে বা নদীর ধারে চলে যেত এবং ওই ঝিনুক বা কড়ি এগুলোকে কুড়িয়ে নিয়ে চলে আসতো এবং জিনিস কিনে নিত। এবং এক সময় এমন হয়েছিল যে জিনিসের তুলনায় ওই কুড়ি বা ঝিনুকের সংখ্যা বেশি হয়ে গেছিল, কিন্তু জিনিস শর্ট পড়ে গেছিল। তাই আবার তখনকার বুদ্ধিজীবীরা এক জায়গায় বসে এবং ডিসাইড নেয় যে সোনা বা রূপো এই জিনিসটা পৃথিবীতে লিমিটেড, এই ধরনের জিনিসগুলো যে কেউ কুড়িয়ে নিয়ে চলে আসতে পারবে না। এই ধরনের জিনিস পেতে গেলে মাইনিং করতে হবে, অনেক লেন্দি প্রসেস আছে, তবে গিয়ে সোনা বা রূপো তৈরি হয়। তাই পুরো পৃথিবীতে সোনার মুদ্রা বা স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা দিয়ে এই ধরনের ভ্যালু এক্সচেঞ্জের মাধ্যমটা আবারও শুরু করে। কিন্তু এখানেও আরেকটা সমস্যা সৃষ্টি হতে শুরু করে। না, আগের মতো নয় যে সবাই চলে যাচ্ছে যে খনন করতে বা সোনা তুলতে বা রূপো তুলতে, সেরকম নয়। এখন বিষয়টা হচ্ছে, ধরো তোমার কাছে একটা ঘোড়া আছে এবং আমি তোমাকে 20টা স্বর্ণ মুদ্রা বা 20টা রৌপ্য মুদ্রা দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে একটা ঘোড়া দিয়ে দিলে। এটা তো বেশ ঘোড়ার ক্ষেত্রে ঠিক আছে, 20টা মানে খুব অল্প জিনিস। এবং তুমি এই স্বর্ণ মুদ্রাকে নিয়ে তুমি আবার নতুন ঘোড়া কিনতে পারো বা জামা কাপড়, চাল ডাল এসব অনেক কিছু কিনতে পারো। সেটা তুমি কি করবে তোমার ব্যাপার। কিন্তু তোমার মনে হলো তুমি একটা জাহাজ কিনবে, তো এই জাহাজ কিনতে গেলে 60,000 স্বর্ণ মুদ্রা বা 40,000 রৌপ্য মুদ্রা লাগবে। আমি জানি না ঠিক কত লাগবে, কিন্তু অনেক লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু এই এত পরিমাণে স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা নিয়ে যাওয়া বা পরিবহন করা একটা অসম্ভব ব্যাপার ছিল, বা অনেক মানুষের কাছে আছে সেগুলোকে এক জায়গায় জড়ো করা এবং ব্যাগের মধ্যে ভরা এবং তারপরে গিয়ে তুমি জাহাজ কিনতে যাবে, সেইটা একটা পরিবহনের ব্যাপারটা খুবই একটা জটিল ব্যাপার ছিল। তো এই সোনা বা রৌপ্য মুদ্রা ব্যবহার করে যখন লেনদেন করতো, তো এই সমস্যাটা ঠিক করার জন্য সব মানুষ ঠিক করলো যে ধরো আমার কাছে যত স্বর্ণ মুদ্রা আছে, তোমার কাছে যত স্বর্ণ মুদ্রা আছে, রামের কাছে, শ্যামের কাছে যত স্বর্ণ মুদ্রা আছে, সব এক জায়গায় গিয়ে জমা করে রেখে দিয়ে আসবো এবং সেখান থেকে কোনো সার্টিফিকেট বা কাগজ নিয়ে আসবো, যেটা ইউনিক কাগজ হবে। সেই কাগজে লেখা থাকবে যে এই কাগজটার মূল্য হচ্ছে 1 স্বর্ণ মুদ্রা বা এই সার্টিফিকেটের মূল্য হচ্ছে 1 স্বর্ণ মুদ্রা। তো এই কাগজটাকে আমি মানুষের কাছে বিনিময় করতে পারবো। এরপর থেকে যখন আমি চাল ডাল জামা কাপড় এমনকি ঘোড়া কিনতে গেলে তোমার কাছে, বা তুমি যদি জাহাজ কিনতে যাও, সেখানে কিন্তু এই কাগজটা দিয়ে দিলে তোমাকে সেই জাহাজটা দিয়ে দেবে। এবং যে এই কাগজটা গ্রহণ করলো, সে চাইলে পরে গিয়ে ওই কাগজটার বিনিময়ে স্বর্ণ মুদ্রা নিয়ে চলে আসতে হবে, যেখানে জমা আছে স্বর্ণ মুদ্রাগুলো সবাই জমা রেখে দিয়ে এসছে, সেখানে গিয়ে ওই কাগজটা দিয়ে আসবে এবং সেখান থেকে স্বর্ণ মুদ্রা চাইলে নিয়ে চলে আসতে পারবে। এবং এরপর এই কাগজ আসার ফলে যে সোনা বা রৌপ্য মুদ্রা যেগুলো পরিবহনের যে ঝামেলাটা, সেটা কিন্তু সলভ হয়ে গেছিল বা ঠিক হয়ে গেছিল। কারণ ধাতু পরিবহন করার চাইতে একটা কাগজ পরিবহন করা কিন্তু অনেক সহজ। তো এই সিস্টেমটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। মানে লেনদেন করছে আমি আসলে সোনা দিয়ে, কিন্তু সিস্টেমটা চলছে আসলে কাগজ দিয়ে। অরিজিনাল সোনা এক জায়গায় জমা আছে, যেটাকে আমরা ব্যাংক বলি, এবং এই ব্যাংক আমার হয়ে স্বর্ণ মুদ্রাগুলোকে জমা করে রেখেছে, তার বদলে আমাকে কাগজ দিয়েছে এবং সেই কাগজে লেখা আছে যে এই কাগজটার মূল্য হচ্ছে 1 স্বর্ণ মুদ্রা। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু চলতে থাকে অনেক দিন এবং পুরো দুনিয়ার সকল দেশ আস্তে আস্তে গোল্ড স্ট্যান্ডার্ডের মধ্যে চলে আসে। কিন্তু এই গোল্ড স্ট্যান্ডার্ডে কিছু সমস্যা দেখা দেয়, এই জন্য ব্রিটিশ সরকার বা ব্রিটিশ সাম্রাজ্য তারা ঘোষণা করে দেয় 1931 সালে আমরা আর গোল্ড স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবো না। এবং তার ঠিক 2 বছর পর 1933 সালে আমেরিকাও ঘোষণা করে দেয় যে আমরা গোল্ড স্ট্যান্ডার্ডের মধ্যে থাকছি না। এরপর সকল দেশ আস্তে আস্তে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে চলে আসে। তো এই যে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে চলে আসলো বা গোল্ড স্ট্যান্ডার্ডে আমরা থাকবো না, এর মানেটা কি? এই যে গোল্ড স্ট্যান্ডার্ডে যতদিন ধরে ছিল, ততদিন ধরে সেই দেশের সরকারের কাছে যত পরিমাণ স্বর্ণ মুদ্রা রিজার্ভ করা ছিল, ঠিক তত পরিমাণে কিন্তু ওই কাগজ ওরা প্রিন্ট করতে পারতো বা মানুষের কাছে দিতে পারতো। কিন্তু এই যে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে আসলো, এরপরে কিন্তু এই নিয়ম
নিয়ম কিন্তু আর থাকলো না। এরপর থেকে সরকার চাইলে যখন খুশি যত খুশি তত টাকা ছাপিয়ে দিতে পারে এবং মানুষের কাছে দিয়ে দিতে পারবে। মানে টাকার সমস্ত কন্ট্রোল অ্যাকচুয়ালি দেশের সরকার বা দেশের শীর্ষ ব্যাংকের কাছে চলে আসলো। একটা প্রশ্ন যেটা এখন আসবে, যে টাকার ভ্যালু এতদিন পর্যন্ত যেটা ছিল এটা আমরা জানতাম, ওই ঘোড়া বিক্রেতাকে বা ওই জাহাজ বিক্রেতাকে যেই কাগজটা আমরা বিনিময় করতাম, সেই কাগজটা সে চাইলে পরবর্তীকালে যখন খুশি গিয়ে ওই কাগজটার বিনিময়ে সে কিন্তু স্বর্ণ মুদ্রা নিয়ে চলে আসতে পারতো। তারা সকলে জানতো, তাই সকলে এই কাগজটিকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছিল এবং লেনদেন করছিল। তো এখন যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে গেল, তো এখন প্রশ্ন হতে পারে যে যদি গোল্ড স্ট্যান্ডার্ড না মানি তাহলে আমি কেন বিশ্বাস করব যে এই কাগজটা যেটা আমি বিনিময় করার সময় ব্যবহার করছিলাম সেইটা আসলেই কোনো ভ্যালু আছে। তো এখান থেকে এই ফিয়াট কারেন্সির জন্ম হয়। পৃথিবীর সব দেশের সরকার বা দেশের শীর্ষ ব্যাংকগুলি বলে বা রিজার্ভ ব্যাংক বলে যে সোনার উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে, বাট আমি যে কাগজটা তোমাদেরকে দিচ্ছি বা ছাপাচ্ছি এটার একটা ভ্যালু আছে, তোমাদের কোনো চিন্তার দরকার নেই, তোমরা এটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারো বা বিনিময় করার সময় ব্যবহার করতে পারো। এই কারণেই কিন্তু এই টাকার উপরে আরবিআই গভর্নরের সিগনেচার থাকে। কিন্তু একটা জিনিস, যে দেশের শীর্ষ ব্যাংক বা আরবিআই যে বলছে যে এটাকে বিশ্বাস করো, এটার একটা ভ্যালু আছে, কিন্তু তুমি চাইলে এখন তোমার নিজস্ব একটা কারেন্সি তৈরি করতে পারো। কিন্তু তোমাকে শুধু একটা প্রবলেম সলভ করতে হবে, যে পুরো দুনিয়ার সমস্ত লোককে এইটা বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ তুমি যে কারেন্সি তৈরি করেছো সেটা একটা ভ্যালু আছে বা মান আছে। ওই মুদিখানার দোকান থেকে জাহাজ বিক্রেতা সকলে যদি এই কারেন্সি ইউজ করা শুরু করে দেয়, তাহলে তোমার কারেন্সি এবং আরবিআই বা দেশের শীর্ষ ব্যাংকের কারেন্সির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেননা আরবিআই এর যেই টাকা সেটা গোল্ড দ্বারা ব্যাকড না, আর তোমার যে টাকা সেটাও কিন্তু গোল্ড দ্বারা ব্যাকড নয়। আরবিআই বা পৃথিবীর যে কোনো দেশের শীর্ষ ব্যাংক বলছে যে এটাকে বিশ্বাস করো, এই বিশ্বাস করার কথাটা বাদ দিয়ে আর কোনো শক্ত ভিত নাই যে এটাকেই বিশ্বাস করতে হবে যে এটার আসলেই কোনো ভ্যালু আছে। তাই এই কারণে সাতোশি নাকামোটো নামে একজন ব্যক্তি, সে ছেলে নামে সেটা কেউ জানে না, তো সে বিটকয়েন লঞ্চ করে, আর এটাই হলো প্রথম ক্রিপ্টোকারেন্সি। তো এখন এই সোনা এবং রূপার মধ্যে ক্রিপ্টোকারেন্সি দুনিয়া এই যে বিটকয়েন এর একটা মিল পাওয়া যায়, কারণ সোনা বা রূপো কিন্তু লিমিটেড, সেটাকে মাইনিং করতে হয়। এখানেও কিন্তু বিটকয়েন সেটাও কিন্তু লিমিটেড। 21 মিলিয়ন মাইনিং করার পর আর মাইনিং করা অসম্ভব বলে মনে করে সকলে, আর এখনো পর্যন্ত 19.9 মিলিয়নেরও বেশি বিটকয়েন মাইনিং করা সম্ভব হয়ে গেছে। তো বিটকয়েনের সাথে এই সোনা বা রূপার এই ধরনের মিলের কারণে অনেকে এই বিটকয়েনকে ডিজিটাল গোল্ড বলে, এবং মানুষ মনে করে যে সোনা এবং রূপার সাপ্লাই লিমিটেড থাকার কারণে, যেমন আগেকার দিনে এই সোনা বা রূপাকে বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিল মানুষে, ঠিক তেমনি বিটকয়েনের সাপ্লাই লিমিটেড থাকার কারণে হয়তো ভবিষ্যতের পৃথিবী এটাকে একটা বিনিময়ের মাধ্যম হিসেবে গ্রহণ করতে চলেছে। তাই এই কারণে বিটকয়েনের দাম খুব দ্রুত বেড়ে চলেছে। তাই বিটকয়েন একটা মূল্যবান, একটা দামি জিনিস। তোমরা কি জানো ওয়ার্ডপ্রেস পৃথিবীর জনপ্রিয় সিএমএস একটা কোম্পানি, যে কিনা বিটকয়েনকে একটা পেমেন্ট মেথড হিসেবে গ্রহণ করেছে, এবং কিছুদিন আগে ইলন মাস্ক বলে দিয়েছিল যে বিটকয়েন দিয়ে যে কেউ চাইলে কিন্তু তার টেসলা গাড়ি কিন্তু কিনতে পারবে, কিন্তু তার ঠিক পরেই আবার বলে দেয় যে না, বিটকয়েন দিয়ে এখন আমি আর টেসলা গাড়ি বিক্রি করব না। চ্যাপ্টার 4, বিটকয়েনের মাধ্যমে কি ধনী হওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, তবে সাবধানে। যে জিনিস তোমাকে তাড়াতাড়ি বড়লোক হবার একটা লোভ দেখায়, সেই জিনিসে ইনভেস্ট করা তোমার উচিত হবে না। নাম্বার 1, অনেকে খুব কম দামে বিটকয়েন কিনে পরে বেশি দামে বেচে কোটি টাকা রোজগার করেছে। নাম্বার 2, কিন্তু এর উল্টো দিকও আছে। 2022 সালে এই বিটকয়েনের মূল্য হঠাৎ করে $60,000 পৌঁছায়, এবং তার ঠিক পরের বছরই সেটার মূল্য নেমে আসে $20,000 কাছাকাছি, এবং এই সময় অনেক মানুষ বিটকয়েনে ইনভেস্ট করে লস হয়েছে এবং তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছে। তাহলে কিভাবে বুঝবে? দুটো টিপস বলবো। লং টাইমের জন্য একটা ইনভেস্ট করো। নাম্বার 2, এমন টাকা ইনভেস্ট করবে না যেটা তোমার হারিয়ে গেলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। যদি ইনভেস্ট করতেই হয় তাহলে তোমার পুরোপুরি ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক যদি 100 টাকা হয়, তাহলে তুমি তোমার নিজের দায়িত্বে 2 থেকে 3 টাকা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারো। বাট এখানে মার্কেট রিস্ক অনেক বেশি। বিটকয়েন থেকে সমস্ত ক্রিপ্টোকারেন্সি কিন্তু সেকেন্ডে ওঠানামা করতে থাকে, তাই বুঝে শুনে কাজ করবে। বাংলায় একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, কুড়িয়া ভাবিও না। কিন্তু গভর্নমেন্ট এটার ব্যাপারে কি ভাবে? এটাও কি লিগ্যাল? চ্যাপ্টার 5, বিটকয়েনের ভবিষ্যৎ এবং ল। ইন্ডিয়া এবং বাংলাদেশের সরকার এই বিটকয়েন সহ সকল ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ সতর্ক। কিছু দেশ এটাকে সম্পূর্ণ বৈধ ঘোষণা করে দিয়েছে, যেমন এল সালভাদর। আবার কিছু দেশ এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। তবে বাংলাদেশ এবং ভারতের মতন দেশগুলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে ওরা নিয়ম কানুন তৈরি করার চেষ্টা করছে। ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল, বাট তোমার ক্যাপিটাল গেইন ট্যাক্স 30% কেটে নিয়ে চলে যাবে সরকার। এরপর আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে সেটা সময় বলবে, কিন্তু একটা কথা মনে রাখবে, সঠিক নিয়ম মেনে এবং জ্ঞান নিয়ে এ জগতে
সফল হওয়া সম্ভব। শেষে একটা কথা বলি, বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি হলো টেকনোলজির একটা ভবিষ্যৎ, তবে এটা কোনো ম্যাজিক নয়। তোমার জ্ঞান, তোমার সময় এবং সঠিক সিদ্ধান্তই তোমাকে সফল করবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে আসছে তোমার জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। তাহলে আজকের মতন বিদায়, দেখা হবে পরের ভিডিওতে।